আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়া। আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে। আলোচনা গুরুত্ব পাবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সরকার প্রধানের সফরে নজর থাকবে প্রভাবশালী দেশগুলোর, তবে তা নিয়ে মাথা ব্যথার কারণ নেই। মুর্শিদ আসিফের রিপোর্ট। সরকার প্রধান ও বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী 22 তারিখ রাতে চীনে যাবার কথা রয়েছে। দুই পদে এটি তার প্রথম চীন সফর, যেখানে চেষ্টা থাকবে দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বকে ঝালিয়ে নেয়ার। 5 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাইস্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর সাথে সেখানেই বৈঠক হবার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিষয়টাকে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন চীনের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং ঢাকার সম্পর্ককে আরো মজবুতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের। প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিতভাবেই একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রাখে, এই বিষয়ে কোনো দ্বিমতই নাই। পাকিস্তানের যে এখন উত্থান, পার্টিকুলারলি ইরান নেগোসিয়েশনে এবং পরবর্তীতে আফগানিস্তান, চীনকে কেন্দ্র করে যে এক ধরনের নতুন ট্রাইল্যাটারাল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেখানেও বাংলাদেশ ভবিষ্যতে ফিট ইন করবে। এবং সেই সাথে যদি আমরা মায়ানমারের দিকটাও দেখি, মায়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মায়ানমারের সাথে চীনের যে গভীর সম্পর্ক, সেটাও বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সুতরাং এখানে আসলে যারা এটাকে পজিটিভলি নেবেন তাদের জন্য মঙ্গল, আর যারা এটাকে নেগেটিভলি দেখবেন তাদের জন্য আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হয়তোবা খুব বেশি ইন্টারেস্ট নাই। একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চীনের সাথে সম্পর্কে গভীর কোনো সংকট নয় বলে মনে করছেন অর্থনীতির এই বিশ্লেষক। চায়নার বিআরআই বা অন্য ধরনের যে ইনিশিয়েটিভগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের প্রয়োজনের একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা অন্য কোনোখানে অ্যাভেলেবল না, অন্য কোনোখান থেকে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, এবং এমন কোনো সেন্সিটিভ এরিয়াও না, সেখানে আমরা চায়না থেকে অনেক কিছু পাওয়ার আছে। ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, চায়নায় আমি যদি আমার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে চাই, আমার ফুটওয়্যার এক্সপোর্ট করতে চাই, সেখানে আর্ট ডিল কোনো বাধা আমি এরকম কিছু কিন্তু দেখিনি। দুই বিশ্লেষকই মনে করছেন দেশের অবকাঠামোগত উন্নয়ন চাইলে চীনের বিকল্প কোনো দেশ নেই। বাংলাদেশ ফার্স্ট এর ব্যাপারে, পৃথিবীর গ্লোবাল এনগেজমেন্টের ব্যাপারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। রিজার্ভ চুরির মামলায় এর মধ্যে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সংস্থাটি, যা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রায় 10,000 পৃষ্ঠার মামলার খসড়া চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে পাওয়া ফরেনসিক তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ তদন্তে দেশ বিদেশ থেকে সংগ্রহ করা নথি, ডিজিটাল আলামত ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে। যুদ্ধবন্ধে অবশেষে কার্যকর হল ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তি। এর আওতায় হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করা, ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। দীর্ঘস্থায়ী উত্তেজনা ও সংঘাত নিরসনে ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। উভয় পক্ষ নিশ্চিত করেছে এরই মধ্যে কার্যকর হতে শুরু করেছে সমঝোতাটি। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতেও হয়েছে ঐকমত্য। চুক্তি সইয়ের পরবর্তী 60 দিন পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইরান। বলা হয়, এই সময়ে কোনো অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করা হবে না।
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থান থেকে সরে এসে কূটনৈতিক আলোচনা করছে তেহরান। যুদ্ধের সময় আমি একটি টুইটে লিখেছিলাম যে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না, এবং আমি আজও সেই মত পোষণ করি। তবে এর মানে এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা নৌ চলাচলের প্রতিষ্ঠিত নিয়মকানুন উপেক্ষা করতে চাই। চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ইরান পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে কমপক্ষে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সই হলেও কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডে হবে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের অবসানে সমঝোতা এমওইউ সইকে স্বাগত জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ উদ্যোগকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা কমতে পারে, তবে এর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতিশ্রুতি রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। ইফশিতা জামান, চ্যানেল 24। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সেস্তিয়াগো ওচোয়া দে চেক্রো। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে স্পেনের রাষ্ট্রদূত উৎপাদন শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। রাজধানীতে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এই কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার, সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করবো। সব রুটের বাস মালিকদের নিয়ে আলাদা কোম্পানি গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আমরা প্রত্যেকটা রুটে যারা বাস চালায় তাদেরকে নিয়ে একটা কোম্পানি করতে চাই। নির্দিষ্ট বাস একই কালারের, নির্দিষ্ট মানের, ফিটনেস রেখে, ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। প্রতারণা এবং জালিয়াতির মামলায় আত্মসমর্পণের পর সময় টেলিভিশনের পরিচালক আহমেদ জুবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করা অন্য ৩ আসামি রাফিদ কাদের রিভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন বিচারক। আদালতের সমন উপেক্ষা করায় এর আগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আহমেদ জুবায়ের সহ ৬ জনের বিরুদ্ধে মামলার পর ১৭ জুন তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওই দিন কেউ উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত পুলিশ দম্পতি। এর আগে সকালে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় বলা হয়, প্রায়ই ওই গৃহকর্মীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত অভিযুক্তরা। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। অবশেষে বুধবার তাকে নির্যাতনের দৃশ্য দেখে প্রতিবেশীরা পুলিশকে ফোন দেয়। এরপর ওই কিশোরীকে উদ্ধার করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ হয়েছেন ২ শতাধিক শ্রমিক। শ্রমিকরা জানিয়েছেন, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানায় সরবরাহ করা পানি পান করেন তারা। কিছু সময় পর অনেকের বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কারখানা কর্তৃপক্ষের দাবি, বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় সাপ্লাই পানির লাইনে ময়লা ঢুকেছে।